ওখানে ভিসি গিয়ে কিন্তু ছাড়াতে হবে। ভিসি তো ছাত্রলীগের উঠে গেছে। লাগবে না, লাগবে না, লাগবে না, লাগবে না, লাগবে না। একটু সাইড দেন, একটু সাইড দেন। আচ্ছা, এই জায়গাটা কি ক্লিয়ার করে? জায়গাটা ওদিকে, ওদিকে জায়গাটা। আচ্ছা, আপনারা একটু কাইন্ডলি পিছনে যান, একটু আমাকে আপনার তো জায়গা দেন, আপনারা একটু ভিতরে যান। আমরা অনেকের চোখে আসসালামু আলাইকুম দর্শক, আমরা এখন আছি ঢাকা মেডিকেলে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল স্যার সহ গণ অধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর, গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান সহ আমরা দেখতে পাচ্ছি ঢাকা মেডিকেলে আহতদের চিকিৎসার খোঁজখবর নিতে ঢাকা মেডিকেলে আসছেন। আমরা সেটা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। আপনারা যারা লাইভটি দেখছেন সবাই লাইভটি শেয়ার করে দেবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। কোন দিকে কোন দিকে কোন দিকে? তুই দৌড়, আমি তো লিফটে নামছি, লিফটে দ্রুত হয়, তুই হয়। আমরা এখন আছি ঢাকা মেডিকেলের প্রশাসনিক ডিপার্টমেন্টের সামনে। এখন ডক্টর মোহাম্মদ আসিফ নজরুল স্যার সহ গণ অধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর, সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান সহ এখন তারা সংবাদ সম্মেলন করবে। আপনাদের সেই সংবাদ সম্মেলন সরাসরি দেখানোর চেষ্টা করছি। আপনারা যারা যুক্ত আছেন সবাই লাইভটি শেয়ার করে দিবেন। সাথে আছি আমি রাকিবুল হাসান। দেখতে পাচ্ছেন যে সাংবাদিক ভাইরা কিন্তু ইতিমধ্যে তারা তাদের অবস্থান থেকে প্রস্তুতি নিচ্ছে তারা সেটা সম্প্রচার করার জন্য। আমরা এখন আছি ঢাকা মেডিকেলের প্রশাসনিক ডিপার্টমেন্টের সামনে। আমরা দেখতে পাচ্ছি যে ডক্টর আসিফ নজরুল স্যার সহ উপদেষ্টা মণ্ডলীর সদস্য এবং ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর ও সাধারণ সম্পাদক গণ অধিকার পরিষদের মোহাম্মদ রাশেদ খান তারা কিন্তু মানে খুব শীঘ্রই তারা কিন্তু আমাদের সামনে আসবেন এবং তারা কিন্তু আজকের তাদের যেই ঢাকা মেডিকেলে আসার মূল লক্ষ্য এবং উদ্দেশ্য এবং তারা আসলে এখানে আসার পরে যেটা পর্যবেক্ষণ করেছে সেটা কিন্তু আপনাদের সবার সামনে তুলে ধরবেন। যারা লাইভটি দেখছেন সবাই লাইভটি শেয়ার করে দিবেন। ভাই সামনে তো সরে যাই ভাই, ভাই পিছনে আসে, ভাই মোবাইল পিছনে আসে।
ওই মেয়েটাকে আসতেছে না। আমরা এখানে 3 জন উপদেষ্টা ছিলাম। আমাদের সাথে আমাদের ওয়াইসি মাহমুদ স্যার, তারপর ফজল কবির ভাই আমার পাশে আছেন। আমি এসছি, আর উপদেষ্টা আসতে পারে। এখন সকালবেলা আমরা 3 জন এসেছি। আমরা মূলত আসছি কালকে যে আমাদের ছাত্রদের উপর, সমন্বয়কদের উপর, বিশেষ করে হাসানের উপর যে বর্বর হামলা হয়েছে, তাদেরকে দেখতে এসেছি, তাদের চিকিৎসার ব্যাপারে খোঁজ নিতে এসেছি। এবং সাধারণ মানুষকেও গুরুতরভাবে আঘাত করা হয়েছে। 2 জনকে আপনার অপারেশন করার প্রয়োজন হচ্ছে। হাসানদের অবস্থা এখন মোটামুটি ভালো আছে, আরও 48 আওয়ার্স আপনার অবজারভেশনে রাখতে হবে। আমরা খুবই ব্যথিত এই ঘটনা দেখে। আমরা মনে করি কালকে আনসার বাহিনীর ছদ্মাবরণে যারা এসেছিল, কোনো দাবি আদায়ের এজেন্ডা তাদের ছিল না। দাবি আদায়ের এজেন্ডা হয় আলাপ আলোচনার মধ্যে দিয়ে। তারা বারবার আলাপ আলোচনা করে সম্মত হয়ে ফিরে গেছে এবং বারবার আমাদেরকে ঘিরে রেখেছে। তারা লাঠি তাদের স্টকে ছিল এবং আপনারা দেখছেন তারা কি বারমুখীভাবে ছাত্রদের উপর, যেই ছাত্ররা স্বৈরাচারের পতন ঘটিয়েছে, যারা আমাদের স্বপ্ন এবং আমাদের ভবিষ্যতের প্রতীক হিসাবে যাদের দেখি, তাদেরকে রাস্তায় ফেলে কি নির্মমভাবে মেরেছে। এবং আপনারা তাদের যুদ্ধংদেহী মনোভাব দেখেছেন। তাদের দাবি ছিল এক্ষুনি রাত 10টার সময় প্রজ্ঞাপন করে তাদেরকে জাতীয়করণ করা হবে। তারা এমন একটা অসম্ভব দাবি তুলেছিল, অবাস্তব এবং অসম্ভব দাবি তুলেছিল গণ্ডগোল করার জন্য। এবং আমরা সারা সচিবালয় যা করে গেছিল, হয়তো আরও অনেকে যোগ দিত, ভয়াবহ পরিস্থিতি হতে পারত। যেই জাগ্রত ছাত্র সমাজ যারা স্বৈরাচারের পতন ঘটিয়েছে, তাদের অপরিসীম ত্যাগের ভূমিকা, তারা এই পুরা পরিস্থিতিটা তারা মোকাবেলা করেছে। করার পর আবারও যারা অপশক্তি দোষর আছে, যারা বিভিন্ন ছদ্মাবরণে ছাত্র জনতার বিপ্লবকে নস্বাত করতে চায়, তাদের জন্য একটা বার্তা দিয়েছে যে এই দেশের ছাত্র সমাজ জাগ্রত রয়েছে, কোনো ষড়যন্ত্র সফল হবে না। এবং যারা ষড়যন্ত্র করবে, যারা এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানকে দাবি আদায়ের ছদ্মাবরণে বা বিভিন্ন অজুহাতে, বিভিন্ন ছদ্মাবরণে যারা এটাকে নস্বাত করতে চাবে, তাদের বিরুদ্ধে আমরা তো প্রচলিত আইনে ব্যবস্থা নিব। প্রচলিত আইনে এছাড়া ছাত্র সমাজ যারা আছে, তারা জাগ্রত আছে। এই ছাত্র সমাজকে পরাজিত করা এবং তাদেরকে বিভ্রান্ত করা যাবে না, এই মেসেজ দিতে চাই। এবং আর যারা সঠিক পথে দাবি আদায়ের আন্দোলন করছেন, আপনাদের কাছে অনুরোধ, আপনারা বিবেচনা করে দেখবেন 17 বছরের বৈষম্য এবং শোষণ 17 দিনে কি করা যায়, বিবেচনা করে দেখবেন। ধৈর্য ধরে নিয়মতান্ত্রিক পন্থায় দাবি জানা। আমরা জনগণের পক্ষ থেকে এসেছি, আমরা কোনো দলের প্রতিনিধি না। অবশ্যই আমরা সবার স্বার্থ নিশ্চিত হয় এমনভাবে সমাধান দেওয়ার চেষ্টা করবো, তবে সেটা সময় লাগবে। ঠিক আছে, আপনার সবাই ভালো থেকে ধন্যবাদ। না, ওই আমি মেট্রো রেল চালু করার সময় বলছিলাম যে এখানে একটা দাবি, ধান কাটার মৌসুম, দাবি আদায়ের মৌসুম শুরু হয়েছে। তো এখন হচ্ছে যে আপনি এবং প্রত্যেকটা দাবির কিন্তু একটা আর্থিক সংশ্লেষ আছে, মানে সরকারের ব্যয় বাড়বে। তো সরকারের রাজস্ব তো হঠাৎ করে রাতারাতি বেড়ে যাবে না। তাহলে আমরা কীভাবে এইসব দাবি মেটাবো? টাকা ছাড়তে পারি। টাকা ছাড়লে কী হবে? মূল্যস্ফীতি হবে। মূল্যস্ফীতি হলে কী হবে? আপামর জনসাধারণ এই সময় সাফার করবে। আপনার বাজারের আলুর দাম 40 টাকাতে 80 টাকা হবে, পটলের দাম 60 টাকা হয়ে যাবে, তেলের দাম 200 টাকা চলবে। আপনারা কি এটা চান? পেঁয়াজের দাম 150 টাকা হবে। আপনারা কি সেটা চাই? ছবি নিয়ে যায় আমাদের উপদেষ্টা সাহেব যেটা বলেছেন যে নিয়মতান্ত্রিক পন্থায় আসুন। আমরা তো আলাপ করতে রাজি না। আমরা এমন তো কোনো সময় হয় নাই যে উপদেষ্টারা কিংবা কেউ তার সঙ্গে যোগাযোগ করতে ব্যর্থ হয়েছেন, তা তো না। তাদের দাবিগুলো স্থাপন করতে ব্যর্থ হয়েছেন, কিন্তু আলোচনা করতে ব্যর্থ হয়েছেন, এমন তো কেউ বলতেছে না। সুতরাং আমরা এটা শুনতে রাজি আছি। কিন্তু ওই যে যেটা বললাম যে এখানে আপনাদের এই সরকারের ম্যান্ডেট কিন্তু ভেরি স্ট্রং। ছাত্র জনতা রাজপথে রক্ত দিয়ে এই সরকারকে আসবে। সুতরাং কেউ যদি মনে করে এটা বানের ভাষায় ভেসে আসে সরকারটা, তো সুতরাং এইটা আমরা যে কোনো মানে
জাতীয় এটা জনপ্রত্যাশার সরকার এবং আমরা সরকার জনপ্রত্যাশাকে মিট করার জন্য যত কঠোর ব্যবস্থা হোক আমরা নেব। বাট অ্যাট দ্য সেম টাইম আমরা যেটা ন্যায্য নিয়ে যেটা বৈষম্য আমরা জানি যে কোনো 16-17 বছরের অপকর্মের ইতিহাস আমরা জানি, আমাদের ওয়াকিফার নই তা না, আসিফুল সাহেব খুব ভালো জানেন, আমিও খুব ভালো জানি, কিন্তু আমাদের আসিফ স্যারের কাছে একটা প্রশ্ন ছিল স্যার। একটা ছবি তো নেব আপনার। বাবা প্রশ্ন করার অনেক সময় পাবা, এখন আর না, এখন এটা ছাত্রদের অন্য এই জন্য না আচ্ছা, আপনি সেই লোক ওই পলাচক থেকে একে অপরকে হেল্প করে। হ্যাঁ, গাড়ি এটা মানে কি করবো এই যে ভাই হ্যালো, ও এটা আপনার নাম্বার না? ও ঠিক আছে, হ্যাঁ দিয়ে দিচ্ছি। ভাই ভাই